হ্যালো ভিউয়ার্স, আমাদের চ্যানেল ট্রু টেলস টিভিতে আপনাদের স্বাগতম। আজ আমরা গল্প শুনব অ্যালিসন বোথার, যার মৃত্যুর হাত থেকে বেঁচে ফেরার অবিশ্বাস্য গল্পটি শুনে হয়তো কেউ কেউ ভাবতে বাধ্য হবেন এটা একটি কাল্পনিক গল্প। কিন্তু ভিউয়ার্স, আপনাদের প্রতি সম্মান রেখে বলতে চাই, ট্রু টেলস টিভির প্রতিটি গল্পই পৃথিবীর বুকে ঘটে যাওয়া সত্য কাহিনী অবলম্বন করে তৈরি করা। তাই যারা সত্য নির্ভর কাহিনী পছন্দ করেন তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে আমাদের সাথেই থাকুন। গল্প শুরুর আগে সকলকে সতর্ক করে বলতে চাই, গল্পটি শুধুই প্রাপ্তবয়স্কদের জন্য। চলুন তাহলে আজ শোনা যাক অ্যালিসন বোথার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রাতের গল্পটি। সাউথ আফ্রিকার পোর্ট এলিজাবেথ একটি উপকূলীয় শহর, যে শহর তার সুন্দর সৈকত ও প্রাণবন্ত পরিবেশের জন্য পরিচিত। এই প্রাণবন্ত শহরটিতেই 1967 সালের 22শে সেপ্টেম্বর জন্মগ্রহণ করে অ্যালিসন বোথা। অ্যালিসনের বাবা ব্রায়ান এবং মা ক্লেয়ার মধ্যে যখন ছাড়াছাড়ি হয়ে যায় তখন অ্যালিসনের বয়স মাত্র 10। অ্যালিসনের বাবা ও মায়ের ডিভোর্সের পর থেকেই অ্যালিসন ও তার ভাই তাদের মায়ের সাথেই থেকে বেড়ে ওঠে। অ্যালিসন ছিল একজন প্রচণ্ড মেধাবী ছাত্রী এবং তার হাই স্কুল গ্র্যাজুয়েশনের পর তিনি একজন সফল ইন্স্যুরেন্স ব্রোকার হিসেবে কর্মরত ছিল। সব মিলিয়ে অ্যালিসন তার পরিবার, বন্ধুবান্ধব ও ক্যারিয়ার নিয়ে বেশ সুখে জীবনযাপন করছিল। তার এই সুখের জীবনে কালো ছায়া হয়ে পথ আগলে দাঁড়ায় ফ্রান্স ডুটোইট ও থিওন্স ক্রুগার। ফ্রান্স ছিল একজন 26 বছর বয়সী পিতা ও একজন স্বামী, যার নামে আগে থেকেই বেশ কিছু ভয়ঙ্কর ক্রিমিনাল রেকর্ড ছিল। ফ্রান্সের ক্রিমিনাল রেকর্ড অনুযায়ী শৈশব থেকেই সে একজন অপরাধী হিসেবে বেড়ে ওঠে। শৈশবেই ফ্রান্স একটি স্কুলে আগুন ধরিয়ে দেয় এবং সে যত বড় হতে থাকে তার অপরাধের মাত্রা ততই বাড়তে থাকে। এমনকি সে নারীদের প্রতি বেশ আক্রমণাত্মক আচরণের কারণে বেশ কুখ্যাতি অর্জন করেছিল। তার বিরুদ্ধে আনা বেশিরভাগ ধর্ষণের অভিযোগগুলো থেকেই সে নাবালক হওয়ার অজুহাতে অভিযোগগুলো থেকে পাশ কাটিয়ে আইনের ফাঁকফোকর দিয়ে বেরিয়ে যেতে সক্ষম হয়। যদিও অনেকে ধারণা করেন যে ফ্রান্সের বাবার একজন পুলিশ অফিসার হওয়ার সুযোগকে কাজে লাগিয়ে ফ্রান্স তার বিরুদ্ধে আনা বিভিন্ন অভিযোগের তীর থেকে নিজেকে বাঁচিয়ে আসছিল, আর অন্যদিকে ক্রুগারের বাবাই ছিল একজন ভয়ঙ্কর অপরাধী যে তার জীবনের বেশিরভাগ সময়ই জেলে কাটিয়েছিল। ফ্রান্স এবং ক্রুগার দুজনই নারীদের প্রতি বিদ্বেষ ভরা হিংস্র মনোভাব প্রকাশ করত, এমনকি তারা শয়তানের পূজারীর খাতায়ও নিজেদের নাম লিখিয়েছিল। ফ্রান্স এবং ক্রুগার যুগলকে তাই একটি ভয়ঙ্কর জুটি হিসেবে বললেও মোটেও ভুল হবে না, যার প্রমাণ হিসেবে 1994 সালের 18 ডিসেম্বরের অকল্পনীয় ভয়াবহতার পটভূমি হয়ে ওঠার রাতটিকে কিছুক্ষণের মধ্যেই আপনাদের সামনে তুলে ধরব। 1994 সালের 18 ডিসেম্বর, ওই দিন সদা হাস্যোজ্জ্বল 27 বছর বয়সী অ্যালিসন বন্ধুদের সাথে সমুদ্র সৈকতে একটি সুন্দর দিন কাটিয়ে তাদের সঙ্গে নিয়ে তার বাড়ি ফিরে। তাদের সাথে পিৎজা খেয়ে ও গেম খেলে সবাই মিলে আড্ডা দিয়ে তাদের দিনটিকে উপভোগ করতে থাকে। আস্তে আস্তে দিনের শেষে রাত পৃথিবীর বুকে উকি মারলে অ্যালিসনের প্রায় সকল বন্ধুরা তাদের নিজ বাড়ি ফিরে যায়। শুধু শেষ বন্ধুটি চলে যাওয়ার সময় বেশি রাত হয়ে যাওয়ায় অ্যালিসন তাকে নিরাপদে বাড়ি পৌঁছে দিতেই নিজে গাড়ি চালিয়ে তার বন্ধুটিকে তার বাসায় দিয়ে আসে। এরপর অ্যালিসন প্রায় রাত 3টার দিকে বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরে সে দেখতে পায় তার গাড়ি পার্ক করে রাখার জায়গাটিতে অন্য কেউ গাড়ি পার্ক করে রেখেছে। তাই সে গাড়িটি পার্ক করার জন্য অন্য একটি জায়গা খুঁজতে থাকে। বাড়ি থেকে একটু দূরে সে একটি পার্কিং এর জায়গা খুঁজে পায় এবং সেখানে গাড়িটি পার্ক করে পিছনের সিটে রাখা জিনিস তুলতে যাবে। ঠিক এমন সময় ড্রাইভিং সিটের সাথে থাকা খোলা জানালা দিয়ে একটি লোক তার গলায় ছুরি চেপে ধরে এবং অ্যালিসনকে ড্রাইভিং সিটের পাশের সিটে সরে বসতে বলে, আর বলতে থাকে এমনটা না করলে সে তাকে হত্যা করবে। অ্যালিসনের গলায় ছুরি ধরা লোকটি নিজেকে ক্লিনটন বলে পরিচয় দেয়, যদিও পরবর্তীতে জানা যায় আসলে সে ছিল ফ্রান্স ডুটোইট। ফ্রান্স অ্যালিসনকে বলতে থাকে সে শুধু অ্যালিসনের গাড়িটি চায়, আর যতক্ষণ অ্যালিসন তার কথা মতো চলবে ততক্ষণ সে অ্যালিসনকে কিছুই করবে না। এরপর অ্যালিসন ফ্রান্সকে গাড়িটির চাবি দিয়ে পাশের সিটে গিয়ে বসে। ফ্রান্স গাড়িটি বেশ কিছু দূর চালিয়ে নিয়ে যায় ও চলতি পথে ক্রুগারকে গাড়িতে তোলে। তারপর ফ্রান্স গাড়িটি চালিয়ে অনেক দূরে একটি নির্জন এলাকায় যেতে থাকে। অ্যালিসন যদিও বুঝতে পারছিল তার সাথে ভয়ঙ্কর কিছু ঘটতে যাচ্ছিল, কিন্তু প্রাণ হারানোর ভয়ে অ্যালিসন কিছুই করতে পারছিল না। এর বেশ কিছুক্ষণ পর গাড়িটি জনমানবহীন একটি নির্জন এলাকায় পৌঁছায়। সেখানে পৌঁছে তারা অ্যালিসনকে সরাসরি তাদের অশুভ উদ্দেশ্যের কথা জানায়। তারা বলে যে তারা অ্যালিসনের সম্ভ্রমহানি করতে চায়, এমনকি তারা অ্যালিসনকে এটাও জিজ্ঞেস করে যে সে তাদেরকে বাধা দিবে নাকি। জবাবে প্রাণ ভয়ে
ভীত অ্যালিসন তাদেরকে জানায় সে কোনো বাধা দিবে না। আসলে অ্যালিসন অন্তত তার প্রাণ নিয়ে বাড়ি ফিরতে চেয়েছিল, আর সে এটাও জানতো বাধা দিয়ে করার মতো কিছুই ছিল না, কারণ ধারালো অস্ত্র হাতে তারা মুখিয়েছিল অ্যালিসনকে আঘাত করার জন্য। এরপর তারা অ্যালিসনকে গাড়ি থেকে টেনে বের করে মাটিতে আশ্রে ফেলে এবং একে একে প্রথমে ফ্রান্স ও পরে ক্রুগার হিংস্রভাবে তার সম্ভ্রমহানি করে। এই অসহনীয় অত্যাচার সংগঠিত করার সময় ফ্রান্স ও ক্রুগার কোনো প্রমাণ পেছনে ফেলে না আসার জন্য অ্যালিসনকে হত্যার সিদ্ধান্ত নেয়, আর তা বাস্তবায়নের জন্য ক্রুগার অ্যালিসনকে পুনরায় সম্ভ্রমহানির সময় অ্যালিসনের গলা চেপে ধরে তাকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে। অ্যালিসনকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টার সময় সে একটু পরপর অচেতন হয়ে পড়ছিল, আবার চেতনা ফিরে পাচ্ছিল, কিন্তু তখনও তার ভেতরে প্রাণের সঞ্চার ছিল, অর্থাৎ অ্যালিসন তখনও জীবিত ছিল। এটা বুঝতে পেরে ফ্রান্স ও ক্রুগার অ্যালিসনকে ছুরিকাঘাত করে হত্যা করার সিদ্ধান্ত নেয়। তারা অ্যালিসনের পেটে একে একে সর্বমোট 37 বার ধারালো ছুরি দিয়ে আঘাত করলে অ্যালিসনের পেট ফেরে তার নাড়িভুড়ি, অর্থাৎ তার পেটের ভেতরে থাকা সব অন্ত্রাংশ পেটের বাইরে বের হয়ে আসতে থাকে। এতবার ছুরিকাঘাতের পর কেউ কখনো বেঁচে থাকতে পারে না ভেবে ফ্রান্স ও ক্রুগার যখনই ঘটনাস্থল ত্যাগ করার কথা চিন্তা করছিল, ঠিক তখনই অ্যালিসনের পা একটু কেঁপে ওঠে। তাই এবার ফ্রান্স ও ক্রুগার অ্যালিসনের মৃত্যু পুরোপুরি নিশ্চিত করতে তার গলায় ও ঘাড়ে আরো মোট 17 বার ছুরিকাঘাত করে। যখন তারা অ্যালিসনের গলায় বারবার ছুরি দিয়ে আঘাত করছিল, অ্যালিসন তখন ঘোলা চোখে দেখতে পাচ্ছিল যে একটা হাত তার মুখের সামনে বারবার সামনে আর পেছনে যাচ্ছিল, যা সে পরে একটি বিবৃতিতে উল্লেখ করে বলেছিল যে আমি তখন শুধু দেখছিলাম একটা হাত বারবার আমার মুখের সামনে নড়ছিল, আর এই নড়ার ফলে একটা শব্দ হচ্ছিল, একটা সিক্ত ভেজা শব্দ, যে শব্দটা ছিল আমার মাংস ছুরির আঘাতে কেটে ফেলার। সে একটা ছুরি দিয়ে আমার গলা কাটছিল, যদিও আমার কোনো ব্যথার অনুভূতি ছিল না, কিন্তু আমি বুঝতে পারছিলাম এটা কোনো স্বপ্ন নয়। অ্যালিসনকে ছুরিকাঘাত করা শেষ হলে একজন আক্রমণকারী বলে উঠল, তোমার কি মনে হয় সে কি এখন মারা গিয়েছে? এর উত্তরে অপর আক্রমণকারী বলে উঠল, এত কিছুর পরেও কারো পক্ষেই বেঁচে থাকা সম্ভব না। এরপর যখন ফ্রান্স ও ক্রুগার নিশ্চিত হলো যে অ্যালিসন মারা গিয়েছে, তখন তারা নিজেদেরকে নকল নামে ডাকা বন্ধ করে তাদের আসল নাম ব্যবহার করে কথা বলতে বলতে অ্যালিসনের গাড়ির দিকে এগিয়ে গেল শহরে ফিরে যাওয়ার জন্য। কিন্তু তারা এটা হয়তো কখনো কল্পনাতেও ভাবতে পারেনি যে এত নির্মম নির্যাতনের পরেও অলৌকিকভাবে অ্যালিসনের শ্বাস প্রশ্বাস তখনও চলছিল, অর্থাৎ অ্যালিসন তখনও বেঁচে ছিল। ঠিক এই অবস্থায় অ্যালিসন মনে মনে ভাবছিল সে হয়তো মারা যাবে, কিন্তু মৃত্যুর আগে সে তার ধর্ষণকারী ও হত্যা চেষ্টাকারীর নাম মাটিতে লিখে রেখে যেতে চেয়েছিল, আর তাই সে আঙুল দিয়ে আঁচড় কেটে মাটিতে ফ্রান্স ও ক্রুগারের নাম লিখে, তারপর এর পাশেই সে তার মাকে উদ্দেশ্য করে লিখে আই লাভ ইউ মম। কিন্তু এরপরও অ্যালিসনের কেন যেন হাল ছেড়ে দিতে একদমই ইচ্ছা হয়নি। ঝোপঝাড়ের ফাঁক ফোকর দিয়ে অনেক দূরের গাড়ির হেডলাইটগুলো তার মনের ভেতরে একটা আশার সঞ্চার ঘটাচ্ছিল। সে ভাবতে থাকে কোনোভাবে যদি হাইওয়ে পর্যন্ত যাওয়া যায় তাহলে হয়তো তার বেঁচে থাকার একটা সম্ভাবনা থাকতে পারে। তাই সে তার সমস্ত অবশিষ্ট শক্তি দিয়ে হামাগুড়ি দিয়ে চলার চেষ্টা করলো। যদিও তার চেতনা ঠিকভাবে একদমই কাজ করছিল না, তবুও সে এটা বুঝতে পারছিল যে সবার আগে তার পেটের ভেতরের অন্ত্র যা ছুরিকাঘাতের ফলে বের হয়ে আসছিল তা রক্ষা করতে হবে। তাই সে পুরো নগ্ন অবস্থায় হামাগুড়ি দিয়ে পাশেই পড়ে থাকা তার জ্যাকেটটি তুলে পেটে বেঁধে ফেলল, যেন তার বের হয়ে আসা অন্ত্রাঙ্গগুলো যতটা সম্ভব ঠিক জায়গায় রাখা যায়। তারপর সে আবার হামাগুড়ি দিয়ে চলতে লাগলো, কিন্তু কিছু দূর চলার পর বুঝতে পারলো এভাবে হামাগুড়ি দিয়ে গন্তব্যে পৌঁছতে তার অনেক সময় লাগবে। এতটা সময় হয়তো সে বেঁচে নাও থাকতে পারে। তাই সে সিদ্ধান্ত নিল উঠে দাঁড়াবার ও হেঁটে বাকিটা পথ চলার। কিন্তু সে যখনই উঠে দাঁড়ালো তার মাথা অপ্রত্যাশিতভাবে পেছনের দিকে হেলে পড়ল এবং তার দৃষ্টিশক্তি বারবার ঘোলা হয়ে যেতে লাগলো। তার আক্রমণকারী তার গলায় এমনভাবে ছুরি চালায় যে তার মাথা প্রায়ই ধড় থেকে আলাদা হয়ে যাওয়ার উপক্রম হয়ে যায়। কিন্তু বেঁচে থাকতে হলে তাকে যে চলতেই হবে। তাই সে এক হাতে তার পেট আর আরেক হাতে তার মাথা ধরে ঠিক জায়গায় বসিয়ে রাখার চেষ্টা করতে করতে আবার হাঁটতে শুরু করলো। অ্যালিসন তার এক বিবৃতিতে এই মুহূর্তের কথা উল্লেখ করে বলে যে আমি একটা হাত দিয়ে আমার পেছনে হেলে পড়া মাথাটিকে সামনে ঠেলে দিয়ে ঠিক জায়গায় বসানোর চেষ্টা করার পর আমার দৃষ্টিশক্তি সাময়িক সময়ের জন্য ফিরে পাই। তারপর আমি চলতে থাকি। চলতি পথে আমি অনেকবার পড়ে যাই, কিন্তু আবার উঠে দাঁড়িয়ে চলতে থাকি যতক্ষণ না আমি রাস্তার কাছে গিয়ে পৌঁছই। রাস্তায় পৌঁছানোর পর অ্যালিসন ঠিক রাস্তার মাঝখানে গিয়ে শুয়ে পড়ে যেন সে কোনো পথিকের দৃষ্টি আকর্ষণ করতে পারে। এর একটু পরেই অ্যালিসন একটি গাড়ি আস্তে আস্তে তার কাছে আসতে দেখে, কিন্তু গাড়িটি
হয়তো তাকে নগ্ন অবস্থায় পড়ে থাকতে দেখে পাশ কাটিয়ে চলে যায়। এরপর সেখানে আরও একটি গাড়ি এসে থামে, যার ভেতরে জোহান্সবার্গের কিছু বন্ধু ছুটি কাটিয়ে ফিরছিল। আর তাদেরই একজন ছিল তাইয়ান আইলার, যে পশু চিকিৎসায় অধ্যয়নরত একজন ছাত্র ছিল। তাইয়ান আইলার ও তার বন্ধুরা অ্যালিসনের এই অবস্থা দেখে হতবাক হয়ে যায় ও দ্রুত তাকে সাহায্যের জন্য এগিয়ে আসে এবং চিকিৎসা ক্ষেত্রে আইলার্ডের যতটুকু জানা ছিল তার সবটুকু ব্যবহার করে অ্যালিসনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া শুরু করলো। সে অ্যালিসনকে সজাগ রাখার জন্য ছোট ছোট প্রশ্ন করতে লাগলো এবং অ্যালিসন হাতের ইশারায় হা না বুঝিয়ে উত্তর দিতে লাগলো। এরপর তাইয়ান আইলার্ড প্রায় ৪৫ মিনিট বিভিন্নভাবে অ্যালিসনকে সজাগ রাখার চেষ্টা করছিল যতক্ষণ না অ্যাম্বুলেন্স আসছিল। আইলার্ড পরবর্তীতে এক সাক্ষাৎকারে বলেছিল যে প্রভু আমাকে ওই দিন ওই রাতে ওই রাস্তায় নিশ্চিত উদ্দেশ্য নিয়েই পাঠিয়েছিল। এরপর একটি অ্যাম্বুলেন্স এসে অ্যালিসনকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্মরত সকলেই হতবাক হয়ে যায়। ওই হসপিটালে কর্মরত একজন ডাক্তার আলেকজান্ডার অ্যাঞ্জেলভ পরবর্তীতে এক সাক্ষাৎকারে বলেছিল যে সে তার ১৬ বছরের চিকিৎসা জীবনে এমন গুরুতর আঘাতের ঘটনা কখনো দেখেননি। প্রায় ৩ ঘন্টা অপারেশনের পর চিকিৎসক অ্যালিসনের বাঁচার স্বপ্ন দেখতে শুরু করে। এরপর ধীরে ধীরে অ্যালিসন সুস্থ হওয়া শুরু করলে তার দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ফ্রান্স ও ক্রুগারকে গ্রেফতার করে এবং যখন তারা জানতে পারে অ্যালিসন জীবিত আছে তখন তারা নিজেদের দোষ স্বীকার করে নেয়। ১৯৯৫ সালের ১২ জুন ট্রায়াল শুরুর পর আসামি পক্ষের এক আইনজীবী আসামিদের ভয়াবহ অপরাধের কথা জানার পর মামলা থেকে নিজেকে সরিয়ে নেয়। এই মামলায় অ্যালিসনের সাথে আরো ৩ জন মেয়ে সামনে আসে, যাদের মধ্যে একজন ছিল ছাত্রী যাকে ফ্রান্স ধর্ষণ করেছিল, আর একজন ছিল একজন গর্ভবতী মহিলা যাকে অ্যালিসনের ঘটনার মাত্র ১ সপ্তাহ আগেই ফ্রান্স ও ক্রুগার ধর্ষণ করেছিল। দুঃখজনক হলেও সত্যি যে গর্ভবতী মহিলাকে আক্রমণের জন্য ফ্রান্স ও ক্রুগারকে পুলিশ গ্রেফতারের পর খুব জলদি আবার ছেড়েও দেয়। এই ঘটনার পরই ফ্রান্স ও ক্রুগার মনে মনে সিদ্ধান্ত নেয় যে তারা আর তাদের শিকারকে কখনো জীবিত ছাড়বে না। আর সর্বশেষ যে মেয়েটি সামনে আসে সে পত্রিকায় অ্যালিসনের ঘটনাটি দেখে ফ্রান্স ও ক্রুগারকে শনাক্ত করে, যারা ঘটনার দিন রাতে অ্যালিসনকে আক্রমণের আগে তাকেও আক্রমণের চেষ্টা করে, কিন্তু তার গাড়ির দরজা ও জানালা বন্ধ লক থাকায় সে বেঁচে যায়। পরিশেষে সকল সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত ১৯৯৫ সালের ৭ই আগস্ট ফ্রান্স ও ক্রুগারকে দোষী সাব্যস্ত করে রায় দেন। রায়ে আদালত ফ্রান্সকে ৩ বার যাবজ্জীবন কারাদণ্ড দেয় ও ক্রুগারকে যাবজ্জীবন কারাদণ্ড সাথে ২৫ বছরের কারাদণ্ড দেন। জজ ক্রিস জনসন তার আদেশে এটা উল্লেখ করেন যে আমি এটা পরিষ্কার করে বলতে চাই যে তারা সমাজের জন্য হুমকি স্বরূপ, তাই তাদের কখনোই ছাড়া পাওয়া উচিত না। এই ঘটনার বেশ কিছুদিন পর অবধি অ্যালিসন ডিপ্রেশনে ভুগছিল, কিন্তু তার জীবনের প্রয়োজনে সে আবার চলতে শুরু করে। ১৯৯৮ সালে তার জীবনের সাথে ঘটে যাওয়া ঘটনা নিয়ে তার লেখা বই আই হ্যাভ লাইফ প্রকাশিত হয়, যেটা বেস্ট সেলার বই হিসেবে স্বীকৃতি পায় এবং ৭টি ভাষায় অনুবাদিত হয়। অ্যালিসন একজন মোটিভেশনাল স্পিকার হিসেবেও নিজের ক্যারিয়ার শুরু করে এবং এভাবে সে তার নিজের জীবনের গল্প শুনিয়ে অন্যান্য আক্রান্ত ব্যক্তি ও অনেক মানুষের জীবনে পরিবর্তন আনতে শুরু করে। এমনকি ২০১৬ সালে অ্যালিসন নামে তাকে নিয়ে নির্মিত একটি চলচ্চিত্র মুক্তি পায়। ২০১৬ সালে নেলসন ম্যান্ডেলা মেট্রোপলিটন ইউনিভার্সিটি অ্যালিসনকে কাউন্সিল প্রেস্টিজ পুরস্কারে পুরস্কৃত করে। এভাবেই অ্যালিসন তার জীবনে ঘটে যাওয়া অন্ধকার রাতের আধার ছাপিয়ে তার বেঁচে থাকার তীব্র ও প্রবল মনোবলের গল্প শুনিয়ে আজও বহু মানুষের বেঁচে থাকার আশার আলো হয়ে তাদের পথ দেখাচ্ছে।